আমরা আজ আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেঘদূত প্রবন্ধ সম্পর্কে। তবে আমাদেরকে পূর্বেই জানতে হবে মেঘদূত প্রবন্ধটা কি সরাসরি মৌলিক রচনা, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কোনো কিছু পড়ার পর মেঘদূত প্রবন্ধটি রচনা করতে পেরেছিলেন। তো সেই সূত্রে আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে এই তথ্যটি যে মেঘদূত একটি প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং এটি কালিদাসের লেখা মেঘদূত নামক কাব্যকে পড়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেছিলেন এই প্রবন্ধটি। সুতরাং আমরা যদি মেঘদূত প্রবন্ধটি সম্পর্কে জানতে চাই, তাহলে পূর্বে কালিদাসের লেখা মেঘদূত কাব্যগ্রন্থ সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, এবং সেই কাব্যগ্রন্থের যে সংক্ষিপ্ত বিষয়, সেই সংক্ষিপ্ত বিষয়কে যথেষ্ট সামান্য অংশে আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা না বুঝতে গেলে মেঘদূত প্রবন্ধটি বোঝা কিন্তু বেশ কঠিন হয়ে পড়বে। তো প্রথমেই বলি, কালিদাসের যে মেঘদূত কাব্য, তার প্রধান বিষয়টি কুবেরের থেকে শুরু। কুবের হচ্ছে স্বর্গের দেবতা, আর কুবেরের একজন মালি ছিল, কুবেরের উদ্যানে কাজ করত, তার নাম যক্ষ। কিন্তু যক্ষ একদিন তার উদ্যানে অর্থাৎ কুবেরের উদ্যানে কাজ করতে করতে হঠাৎ করে তার স্ত্রীর কথা মনে পড়ছিল। এই যে তার কাজের মধ্যে বারবার ভুল হয়ে যাচ্ছে, সে তার স্ত্রীর চিন্তায় মগ্ন হয়ে থাকছে, এই বিষয়টি কুবেরের ভালো না লাগায় কুবের তাকে অভিশাপ দেয় এবং স্বর্গ থেকে যক্ষকে বিতাড়িত করে সরাসরি পাঠিয়ে দেয় মর্তে অর্থাৎ পৃথিবীতে যক্ষ এসে থাকে রামগিরি পর্বতে, এবং কুবের তাকে অভিশাপ দেয় প্রায় 1 বছর ধরে রামগিরি পর্বতে এই যক্ষ থাকবে, এবং এই 1 বছরের মধ্যে যক্ষের সাথে তার প্রিয়তমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না, কোনো রকম যোগাযোগ হবে না। ঠিক 1 বছর পরে আবারও যক্ষ ফিরে আসবে স্বর্গে, এবং পুনরায় তার স্ত্রীর সাথে বা প্রিয়তমার সাথে তার মিলন হবে। তো যক্ষ এই রামগিরিতে থাকার সময় প্রায় 10টি মাস কোনো মতো কেটে গেলেও যখন বর্ষার ঋতু আসে, ঠিক সেই সময় বর্ষার মেঘ দেখে তার ভীষণ প্রিয়তমার কথা মনে পড়ে। এই সময় যক্ষ কিছুতেই যেহেতু আর তার প্রিয়তমার কাছে ফিরে যেতে পারছে না, তাই আকাশে যখন মেঘ দেখতে পাচ্ছে সে তার মেঘগুলোকে বলছে, রামগিরি পর্বতে দাঁড়িয়ে যক্ষ মেঘগুলোকে বলছে, যাও মেঘ, তুমি হিমালয়ে যাও, সেখানে আমার প্রিয়তমা রয়েছে, এবং তার কাছে গিয়ে বার্তা নিয়ে যাও যে আমি বেশ ভালো আছি। অর্থাৎ রামগিরিতে থাকাকালীন যক্ষ মেঘদেরকে দূত হিসেবে পাঠাচ্ছে নিজের প্রিয়তমার কাছে হিমালয়ে, যেখানে তিনি বলে দিচ্ছেন মেঘগুলোকে যে এই মেঘ যেন তার প্রিয়তমাকে গিয়ে বলে যে তিনি যক্ষ রামগিরি পর্বতে ভালো আছেন, সুস্থ আছেন, সুতরাং তার প্রিয়তমা যেন তার প্রতি কোনো রকম কোনো দুশ্চিন্তা না করে। এই কথা বলে মেঘদেরকে পাঠাচ্ছে, আর মেঘেরা যখন সেই পথ অতিক্রম করছে, তখন কালিদাস অসাধারণভাবে এই যে রামগিরি পর্বত থেকে হিমালয় পর্বত এর মাঝামাঝি জায়গায় যে ভারতবর্ষের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা অত্যন্ত আশ্চর্য এবং অত্যন্ত সৌন্দর্যের সাথেই তুলে ধরেছেন। কালিদাসের এই বর্ণনা পড়তে পড়তে রবীন্দ্রনাথ ঠাকুর এই মেঘদূতের কাহিনী পড়তে পড়তে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়ে গেছেন, এবং তিনি নিখুঁতভাবে তুলে ধরতে চাইছেন যে এই মেঘগুলো ভারতবর্ষের আকাশ দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন এই মেঘগুলো কি দেখতে পাচ্ছিল কি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে উপবনগুলোতে কেতকী ফুলের বেড়া রয়েছে, কেতকীর বেড়া। আর কি আছে? কেতকীর বেড়া ছাড়াও সেখানে একটা নদী বয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে শিপ্রা নদী। আর শিপ্রা নদীর তীরে রয়েছে উজ্জয়িনী নগরী রয়েছে। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছে বর্ষাকাল আসছে এই দেখে অনেক পাখিরা
তাদের গৃহ নির্মাণ করছে। যেসব পাখিরা গৃহে থাকতে ভালোবাসে সেই সব পাখিরা তাদের নির্মাণ করার কাজে ব্যস্ত হয়েছে। মেঘ এগুলো দেখতে পাচ্ছে। কি কি দেখছে? কেতকীর বেড়া, কত উপবন ঘেরা আছে কেতকীর বেড়া দিয়ে, কত পাখি তাদের গৃহ নির্মাণ করছে। শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী শহর বসে আছে। আর কি, আরও একটা নগরী, তার নাম হচ্ছে অবন্তী। এই অবন্তী নগরীর যত বৃদ্ধরা রয়েছে, এই বৃদ্ধরা তখন গল্প করছিল উদয়ন আর বাসব দত্তার গল্প। উদয়ন ও বাসব দত্তার গল্প করছিল। ঠিক এরপরে আর কি ছিল? আশপাশে ছিল জম্বু বন। জম্বু বনে অনেক জামফল ধরেছিল, আর সেই জামফলগুলো পুরোপুরি এতটা কালো এবং পুরো পাকা ফল, সেটা দেখে কবি কালিদাসের মনে হয়েছে সেগুলো যেন কালো মেঘ হয়ে বসে আছে গাছগুলোতে। অর্থাৎ জামফলের বর্ণনা করলেন। আর কি করলেন? আর দেখাচ্ছেন যে গৃহগুলো ছিল সেই পথে, সেই গৃহগুলোতে দেখা যাচ্ছে, গৃহের উপরগুলোতে বিভিন্ন পায়রা বললে ভুল হবে, সেখানে পায়রারা বা পায়রার ভালো নাম পারাবতেরা কি সুন্দর করে শুয়ে আছে রাত্রিবেলা। আর সেই রাত্রিবেলা সেই নগরীর মধ্যে দিয়ে যে পথ চলে গেছে, ওই পথ দিয়ে কে একজন যেন হেঁটে যাচ্ছে ওই পথ দিয়ে। আর কবি দেখতে পাচ্ছেন। আর এদিকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টি দেখতে দেখতে হঠাৎ করে ভাবছেন, এই যে প্রাচীন ভারতবর্ষ ছিল, তার যে এত চমৎকার রূপ বর্ণনা করেছেন কালিদাস এই মেঘদূত কাব্যে, সেই ভারতবর্ষের সৌন্দর্য বর্তমান ভারতবর্ষে কোথায়? সেখানকার ভূখণ্ডতে ভাগ হয়ে গেছে, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ক্ষয় হয়েছে। এমনকি প্রাচীনকালে ভারতবর্ষে যে সংস্কৃত ভাষার অসাধারণ সৌন্দর্য ছিল, শব্দের মধ্যে যে এত চমৎকার সৌন্দর্য ছিল, স্নিগ্ধতা ছিল, আর সেখানে যে এত বর্ণনা ছিল, সেই সব কিছু রং বেরঙের বর্ণনা, সৌন্দর্য কোথায় হারিয়ে গেছে যেন প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের বর্তমান ভারতবর্ষ পুরোপুরি নির্বাসিত হয়ে গেছে। তাই তিনি রামগিরি থেকে যখন যক্ষ মেঘ পাঠিয়েছিল, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর দূরে একটি দ্বীপের মধ্যে দাঁড়িয়ে নিজেকে যেন মনে করছেন একটা নির্জন গিরিশৃঙ্গে দাঁড়ানো সাধারণ মানুষ। নির্জন গিরিশৃঙ্গে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের লেখা মেঘদূত কাব্যগ্রন্থটি পাঠ করছেন। আর দেখতে পাচ্ছেন রামগিরি থেকে যক্ষ যখন হিমালয়ের কাছে নিজের প্রিয়তমার কাছে মেঘদেরকে দূত হিসাবে বার্তা পাঠিয়েছেন, ঠিক সেই সময় মেঘ ভারতবর্ষের ভূখণ্ডের উপর যাওয়ার সময় এই সব চিত্র দেখেছিল। কেতকীর বেড়া, যেসব পাখিরা তাদের গৃহ নির্মাণ করছে, কিছু পায়রা তারা কি করছে, বাড়ির উপরে কি সুন্দর করে শুয়ে আছে। শিপ্রা নদী তার পাশ দিয়ে, যেখানে উজ্জয়িনী নগর বসে আছে, যেন তার পাশ দিয়ে শিপ্রা নদী বয়ে চলেছে। এরপরে অবন্তী নগরীর কথা বলছেন। অবন্তী নগরীতে যত বৃদ্ধরা, তারা উদয়ন আর বাসব দত্তার গল্প শোনাচ্ছে। আর কি, সেখানে জম্বু বনের ফলগুলো কি সুন্দর পাকা কালো রঙের, যেন কালো মেঘ হয়ে বসে আছে। আর সেই সময় যেন সেই নগরীর মধ্যে দিয়ে একা কেউ একজন হেঁটে চলেছে, আর তার পায়ের কাছে আলো করে দিতে চান রবীন্দ্রনাথ ঠাকুর, সোনার মতো আলো ছড়িয়ে দিতে চান। কিন্তু বিষয় হলো, এইটি চিত্রের মাঝেও আরও কতকগুলো ছবি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। প্রাচীন ভারতবর্ষের যে রূপ বর্ণনা করেছিলেন কালিদাস তার মেঘদূত কাব্যে, সেখান থেকে অনেক বিষয়, তার মধ্যে বিশেষ করে কয়েকটি নদীর নাম, কয়েকটি গিরিশৃঙ্গের নাম আর কয়েকটি নগরীর নাম কিন্তু এই প্রবন্ধে বা মেঘদূত প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। কি কি নদী? একটা নদী আমরা দেখলাম শিপ্রা নদী। আচ্ছা, আরেকটা নদীর নাম বেত্রবতী। আচ্ছা, আরও একটা নদীর নাম রেবা। এই নদীগুলো তিনি বর্ণনা করেছেন। আর কি করেছেন? আর করেছেন প্রায় 3টি পর্বতের নাম করেছেন। কি কি পর্বত? একটি পর্বতের নাম দেবগিরি, দ্বিতীয় পর্বতের নাম তিনি দিয়েছেন বিন্ধ্য পর্বত, আমরা চিনি
নাম শুনেছি অনেকেই। আচ্ছা, বিন্ধ্য পর্বতের পরে একটার নাম দিচ্ছেন কৈলাস, এরও অনেক পুরাণ কথা রয়েছে, যাই হোক শিব প্রসঙ্গে। আচ্ছা, পরবর্তী কয়েকটি নগরের নাম বা নগরীর নাম দিয়েছেন। একটা তো আমরা দেখলাম উজ্জয়িনীর কথা বলল, একটা দেখলাম অবন্তীর কথা বলল, আর কি আরেকটা নগরের নাম দিয়েছেন, সেটার নাম হচ্ছে বিদিশা। বিদিশা, ব্যাস। এই বিষয়টা হচ্ছে পুরোপুরি কালিদাসের লেখা মেঘদূত কাব্যগ্রন্থ। এই বিষয়টাকে কেন্দ্র করে মেঘদূত নামের প্রবন্ধ নির্মাণ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজেকে বলছেন যে তিনি যেন একটা নির্জন গিরি শৃঙ্গে দাঁড়িয়ে আছেন একা, আর তিনি একেবারে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, রামগিরি পর্বতের দিকে তাকাতে চাইছেন। রামগিরি পর্বত উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, কি দেখতে পাচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর রামগিরি আর হিমালয়ের মাঝখানে যে ভারতবর্ষ, তার মাঝখানে একটা বিশাল অনন্ত আকাশ জেগে আছে। আচ্ছা, এই অনন্ত আকাশ জেগে থাকার অর্থ কি? আসলে এখানে একটা দূরত্ব বা বিচ্ছেদের বিষয়কে দেখাতে চাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন এই মাঝখানে একটা অনন্ত আকাশ আছে, এখানে মেঘ আছে, সুন্দরী পৃথিবী রয়েছে। কিন্তু এসব দৃশ্য যখন রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের লেখা মেঘদূত কাব্যে পড়ছেন, পড়তে পড়তে ওনার মনে হচ্ছে যে এই সমস্ত সুন্দর জায়গা আজকের দিনে যদি তিনি যেতে পারতেন তাহলে কতই না ভালো হতো। কিন্তু কি করা যাবে, সেদিকে বা সেখানে যাওয়ার তো আর কোনো পথ নেই, কারণ অতীত কখনো ফিরে আসে না। এই দিনগুলো অতীত ভারতবর্ষের ছবি, সেগুলো তো আর ফিরে আসবে না। এখন অনেক আধুনিক হয়েছে ভারতবর্ষ, অনেক এগিয়ে গেছে, এখন নগর সভ্যতা এগিয়েছে এত বেশি যে গ্রাম্য প্রাকৃতিক দৃশ্যকে অনেক পেছনে ফেলে দিয়েছি আমরা। আর কালিদাসের সেই ভারতবর্ষ, কালিদাসের সমসাময়িক ভারতবর্ষ, তার বর্ণনা এত সহজে আজকের পৃথিবীর সাথে, আজকের ভারতবর্ষের সাথে তো সম্ভবই না, মেলবন্ধন করানো কখনোই সম্ভব না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে আকাঙ্ক্ষার উদ্রেক হচ্ছে, তিনি যেন ওখানে পৌঁছে যান, এই রকম একটা আকাঙ্ক্ষার উদ্রেক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, তার আকাঙ্ক্ষার নিবৃত্তি হচ্ছে না। কবির মনে পড়ছে সেই দৃশ্যগুলোর কথা, কিন্তু কবি যেতে পারছেন না। কবি দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলো থেকে কোথায় যেন আমরা হারিয়ে গেছি। সেই সব কেতকীর বেড়া, সেই উজ্জয়িনী নদী, উজ্জয়িনী শহর, আর সিপ্রা নদী, অবন্তী, এত চমৎকার জায়গা থেকে শুধু আমরাই যেন নির্বাসিত হয়েছি। যেমনভাবে যক্ষ নির্বাসিত হয়েছিল স্বর্গরাজ্য থেকে, আর যক্ষ যখন রামগিরি পর্বত থেকে নিজের হৃদয়ের কথা মেঘ দ্বারা মেঘকে দূত করে যখন প্রিয়তমার কাছে পাঠিয়ে দিচ্ছিল, ঠিক তেমনই যেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হৃদয়ের ব্যথা, বেদনা, কল্পনা সব কিছুকে পাঠিয়ে দিচ্ছেন মেঘে করে করে। কোথায় না, অতীত ভারতবর্ষের কাছে, যেখানে অতীত ভারতবর্ষে একটা মানস সরোবর রয়েছে। অর্থাৎ কবি নিজের হৃদয়েরই কথা বলছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ের যে মানস সরোবর, সেই তীরে কেউ একজন বসে আছে। কবি সেখানে যেতে চান, কিন্তু কবি যেতে পারছেন না। মিলিত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তিনি মিলিত হতে পারছেন না। তাই কল্পনা করছেন মাঝখানের আকাশ যদি কখনো তিনি উত্তীর্ণ হতে পারেন, কিন্তু দুঃখের বিষয় উত্তীর্ণ হতে পারছেন না। তাই জন্য কবি কল্পনা করছেন যদি সেই মানুষটির কাছ থেকে একটা দক্ষিণের বাতাস যদি কবির কাছে ফিরে আসে, তাহলেই সেটা যথেষ্ট বহু ভাগ্যের বিষয় হবে। কারণ বাস্তবে তিনি কখনোই অতীতের সেই ভারতবর্ষের কাছে তো সশরীরে পৌঁছতে পারবেন না, তাই কল্পনাকেই কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। তাই তিনি সশরীরে না পৌঁছতে পারার জন্য দুঃখ করছেন। এই মুহূর্তে কবির মনে পড়ছে দুঃখ করা উচিত, আমাদের প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষের মানুষের দুঃখ করা উচিত। তার দুটি কারণ। এক হচ্ছে এই যে প্রাচীন ভারতবর্ষের একটা ছিল প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা পুরোপুরিভাবে বিচ্যুতি হয়েছি, বা আমরা সম্পূর্ণভাবে ওখান থেকে বেরিয়ে গেছি, বা আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, বা এক কথায় নির্বাসিত হয়েছি। কেমন
প্রাকৃতিক সৌন্দর্য এখন আর ভারতবর্ষের এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য নাই, যেটা কাব্যে পড়ে আমরা দেখতে পাই সেটা বাস্তবে দেখতে পাই না। এটা নিয়ে তার যেমন দুঃখ রয়েছে, তেমনই আরেকটা দুঃখ আছে যে ভাষার যে সৌন্দর্য ছিল সেই সময়, সেইখান থেকেও আমরা যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কারণ আমরা সংস্কৃত ভাষা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা প্রয়োজন অপ্রয়োজন হয়তো একটু একটু সংস্কৃত ভাষার প্রয়োজন অনুভব করি, কিন্তু সংস্কৃতের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, কালিদাসের মতো কবিরা এত চমৎকার সব কাব্য রচনা করেছেন সংস্কৃত ভাষায়, যা পড়ার পর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষের কল্পনা শক্তির উদ্রেক হয়েছিল। তিনি মোহিত হয়ে গেছিলেন কালিদাসের লেখা দ্বারা। কিন্তু সেই কালিদাসের লেখা আজ আমরা বাঙালি পাঠকেরা যেন পড়তেই চাই না, যেন সংস্কৃতের প্রতি আমাদের একটা অনীহা জন্মেছে। এই অনীহা থেকে কবির মনেও দুঃখ জন্মাচ্ছে যে আমরা সেই ভাষার সৌন্দর্য থেকে বিচ্ছিন্ন হয়েছি। তিনি বলছেন যে কি চমৎকার নগর নগরীর নাম ছিল উজ্জয়িনী, বিদিশা, অবন্তী, কি সুন্দর নদ নদীর নাম ছিল শিপ্রা, বেত্রবতী, রেবা, কি চমৎকার পর্বতের নাম দেবগিরি, বিন্ধ্য, কৈলাস। অথচ আজকের যে নামকরণ, আজকের যে ভাষা প্রয়োগ ভারতবর্ষে বাংলা সাহিত্যে, তার সব কিছুই যেন একটা অপভ্রংশ ঘটেছে, একটা ইতরজাত ভাষাতে আমরা এসে পৌঁছেছি। অর্থাৎ আমরা প্রাচীন ভারতবর্ষের প্রাকৃতিক সৌন্দর্য থেকেও বিচ্ছিন্ন হয়েছি, এবং প্রাচীন ভারতবর্ষের যে সুন্দর, সাবলীল, স্বচ্ছ এবং প্রাণ রসে পরিপূর্ণ ভাষা শব্দচয়ন ছিল, সেই সব থেকেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তাই এই বেদনা তিনি কোথায় রাখবেন? ঠিক এই সময়ে তিনি এগুলোর সাথে সাথেই তুলনা করতে চেয়েছেন একটা চোখের। আচ্ছা, চোখটা কার এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে সাধারণভাবে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটি বর্ণনা দিয়েছেন যে আগে ভারতবর্ষের যে পুরবধূরা ছিল বা জনপদ বধূরা ছিল, এই ভারতবর্ষের যে মহিলারা, নারীরা, তাদের চোখের মধ্যে একটা প্রীতি, স্নিগ্ধ মনোভাব ছিল, যেন তাদের চোখের মধ্যে থেকে একটা সৌন্দর্য বেরোতো, আর সেই সৌন্দর্যটা বেরিয়ে যেন কৌতূহল হয়ে ধীরে 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 মৌমাছি হয়ে আকাশের দিকে উঠে যেত। অথচ সেই সময়ও কিন্তু ভারতবর্ষের নারীদের চোখের মধ্যে, অর্থাৎ কালিদাস যে সমস্ত নায়িকাদেরকে নির্মাণ করেছেন, এত চমৎকারভাবে নায়িকাদের বর্ণনা করেছেন, তাদের চোখের বর্ণনা করেছেন, তাদের দেহের, তাদের মনের, তাদের সমস্ত বিষয়, তাদের ভাবনা চিন্তার এত চমৎকার করে ব্যাখ্যা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর মোহিত হয়েছেন। আর বলছেন তখনও ভারতবর্ষের জনপদ বধূদের চোখের মধ্যে একটা কৃত্রিম আলো ছিল না, ছিল কোমল স্নিগ্ধ প্রীতির একটা আনন্দ। সেই চোখ থেকে কৌতূহলগুলো যেন মৌমাছি হয়ে মধুকর হয়ে যেন আকাশের দিকে উঠে যেত। তখনও তাদের চোখের মধ্যে ভ্রু বিকার বা চোখের যে আর চোখে তাকানোর মধ্যে যে একটা অসুখ রয়েছে, সেই বিষয়টা তখনও তাদের চোখে যায়নি। আসলে এই চোখের মাধ্যমে কি বোঝাতে চাইছেন রবীন্দ্রনাথ? বলতে চাইছেন তখনও ভারতবর্ষের মানুষদের চোখ এতটা নির্মল ছিল যে ভারতবর্ষটাকে তারা অন্যভাবে দেখতে চাইতেন। তাদের ভারতবর্ষের সমগ্র খণ্ডটিকে একেবারে বিচ্ছিন্নভাবে নয়, সবাইকে এক করে দেখতে চাইতেন। এই যে সুন্দর একটা দৃষ্টিকোণ ছিল তৎকালীন ভারতবাসীদের মনের মধ্যে, চোখের মধ্যে, তার থেকে আজকে আমরা যেন বিচ্ছিন্ন হয়েছি। ফলে আমরা ক্রমশ সেই মধুকর থেকে যেন বিচ্ছিন্ন হয়ে মাটির দিকে একেবারে আমরা ইতর হয়ে নিচের দিকে নামতে শুরু করেছি। এবং যতই যুগ যাচ্ছে, এই যুগের পরিবর্তনে দেখা যাচ্ছে সেই প্রাচীন ভারতবর্ষের যুগ আর আজকের ভারতবর্ষের যুগের মধ্যে একটা বিশাল দূরত্ব নির্মাণ হয়ে গেছে, যা কখনোই সম্পূর্ণভাবে পূরণ হওয়া সম্ভব না। ঠিক এই জায়গা থেকেই তিনি অসাধারণ আরও একটি কথা বলছেন। সেটা বলছেন কি, যে একজন ইংরেজ কবি বলেছেন আমরা প্রত্যেকটা মানুষ এক একটা খণ্ড খণ্ড দ্বীপের মতো, এক একটা খণ্ড খণ্ড বিচ্ছিন্ন দ্বীপের মতো। কারণ আমরা কারো সাথে কারো যেন যুক্ত নেই আমরা, কিন্তু মাঝখানে তিনি কি বলেছেন, অশ্রু সাগর রয়েছে মাঝখানে। আমরা কি, একজন ইংরেজ কবি কি বলেছেন, যে আমরা প্রত্যেকটি মানুষ এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, আর আমাদের মাঝখানে রয়েছে অশ্রু লবণাক্ত সমুদ্র। কিন্তু আমরা মানুষেরা পরস্পরের দিকে মাঝে মাঝে তাকাই, আর তাকিয়ে কি ভাবি, তাকিয়ে আমরা ভাবি যে
আমরা কোনো এক সময় কোনো একটাই মহাদেশের মধ্যে একত্রিতভাবে ছিলাম। যেমন আমাদের হাতের 5টি আঙুল, তারা যদি আলাদা করে দেখে যে প্রত্যেকটাই আলাদা আলাদা, কিন্তু তারা পরস্পরের দিকে যদি তাকিয়ে যদি কখনো মনে করে যে হ্যাঁ আমরা কখনো হয়তো একটার সাথে আরেকটা যুক্ত ছিলাম, আসলে সেটা না, তাদের অন্তঃসত্ত্বা কিন্তু একটা হাতের সাথে যুক্ত আছে। এই যে বিষয়টা, হাতের 5টা আঙুল, অথচ এই আঙুলগুলো পরস্পর থেকে আলাদা আছে বাস্তবে, কিন্তু তার চেয়েও বড় সত্যিটা হলো তাদের মূলটা কিন্তু একটা হাতের মধ্যে যুক্ত আছে। ঠিক মানুষগুলোও যেন একে অপরের দিকে তাকায়। আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের দিকে তাকায় আর মনে করে যে আমরা কোনো এক সময় হয়তো একত্রিত ছিলাম, একটাই মহাদেশে ছিলাম, আজ কেন আমরা আলাদা আলাদা দ্বীপে পরিণত হয়েছি। অর্থাৎ মানুষের প্রতি মানুষের যে একটা দূরত্ব, একটা বিচ্ছিন্নতা, একটা যুগের মানুষের তুলনায় আরেকটা যুগের মানুষের এতটা যে বিচ্ছিন্নতা হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে, এই বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণভাবে পীড়া দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আবার ভাবছেন সেই যে প্রাচীন ভারতবর্ষ ছিল, যেখানে উজ্জয়িনীর নারীরা সেখানে ফুল তুলত, আর কি অবন্তীর যে বৃদ্ধরা তারা উদয়ন আর বাসব দত্তার গল্প শোনাতো, আর কি করত প্রবাসী যারা অন্য দেশে থাকছিল, তারা বর্ষাকাল আসলেই, শ্রাবণের মেঘ দেখলেই যখন তখন তাদের মনে পড়ে যেত বাড়িতে বা গৃহে রেখে যাওয়া তাদের প্রিয়তমাদের কথা। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এইসব বিষয় ভাবতে থাকেন, আর ভাবতে ভাবতে মনে করেন যে এই পুরো ছবিটা যেন একটা স্বপ্নের, একটা অমর সৌন্দর্যের অলকাপুরীতে পরিণত হয়েছে, যেটার সাথে আমাদের সংযোগ থাকা উচিত ছিল, কিন্তু সংযোগ বর্তমানে নেই। আমাদের মনুষ্যত্বের ঐক্য হয়তো বা আছে, কিন্তু কি করা যাবে, কাল তথা সময়ের যে নিষ্ঠুর ব্যবধান, তাতে করে একটা যুগ থেকে আরেকটা যুগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমরা যে যুগে রয়েছি, সেই সংকীর্ণ ভারতবর্ষ থেকে, সেই প্রাচীন বিস্তারিত সৌন্দর্যের একেবারে ভরপুর সৌন্দর্যের ভারতবর্ষে, সেখানে কেবলমাত্র আমরা মেঘকে দূত করে পাঠাতে পারি, তার সাথে পৌঁছে দিতে পারি নিজেদের কল্পনাকে। অর্থাৎ আমরা সশরীরে সেখানে পৌঁছতে পারবো না, আমরা পৌঁছে দিতে পারি কেবলমাত্র আমাদের কল্পনাকে, এছাড়া আমাদের কিছু করার নেই। তাই আমরা স্বপ্নে যার সাথে মিলিত হতে চাইছি, তার সাথে মিলন আদৌ সেটা সম্ভব কিনা তা বিষয়ে কবি কিন্তু বা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যথেষ্ট সন্দেহের মধ্যেই থেকেছেন। কিন্তু তা সত্ত্বে তিনি শেষমেশ কথা একটাই বলেছেন যে এককালে আমরা সবাই একটাই মানুষ লোকের মধ্যে ছিলাম, সর্বব্যাপী মনের মধ্যে এক হয়েছিলাম, কিন্তু ধীরে 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 বর্তমানে আমরা ক্রমশ নির্বাসিত হয়ে পড়েছি। তাই আসলে এই যে মানুষটি, সেটা তো আর বাইরের না, প্রাচীন ভারতবর্ষের ছবি আমরা যেটাকে দেখতে চাইছি সেটা তো বাইরে না, সেটা আমাদের হৃদয়ে আছে। তাই তিনি বলছেন মনোরাজ্যের যে মানুষ, যে কর্তব্যবোধ আমাদের একেবারে অন্তর্জগতে ছিল, মনোরাজ্যে ছিল, তাকে সেই লোকটি আজকে বাইরে আসলো কেন? তাকে বাইরে দেখতে পাচ্ছি, কেন আমাদের থেকে সে আলাদা হয়ে গেছে? সে প্রাচীন ভারতবর্ষ কেন আমাদের থেকে আলাদা হয়ে গেছে? তাই পরস্পরকে দেখে রবীন্দ্রনাথ যখন মেঘদূত পড়ছেন, কালিদাসের লেখা মেঘদূত কাব্য, তখন বারবার তার মনে হচ্ছে যে এই দৃশ্য দেখার পর আজকের পৃথিবীতে থাকার তার ভীষণ একেবারেই ইচ্ছা হচ্ছে না। তিনি বলছেন যদি কোনো পথ থাকতো সেই প্রাচীন ভারতবর্ষে যাওয়ার, তাহলে তিনি চলে যেতেন। তার ভালো লাগছে না এখানে, যেন তার চিত্তটা স্থির হচ্ছে না, আর বিরহে বেকুল হয়ে উঠছে। অর্থাৎ এক যুগের মানুষের সাথে আরেক যুগের মানুষের এই যে মিলন হচ্ছে না, এখানেই তার বিরহ বেদনা। আর আগের বিরহ বেদনাটা কেমন ছিল? কালিদাসের যে মেঘদূত কাব্য, তার বিরহটা ছিল একেবারে অন্যরকম। সেখানে কি ছিল? যক্ষের বিরহ ছিল। যক্ষ একজন মাত্র ব্যক্তি, আর তার মনের মধ্যে যে বিরহ বেদনা ছিল তার নিজের প্রিয়তমা স্ত্রীর প্রতি। এবং তিনি এখানেও এটাও বলা হয়েছিল যে তার মাত্র 1 বছরের জন্য নির্বাসন, 1 বছর পর যক্ষ তার প্রিয়তমার সাথে আবারও পুনরায় মিলিত হতে পারবে। কিন্তু এইখানে কালিদাস থেকে রবীন্দ্রনাথের পরিবর্তন বা বিবর্তন আমরা বলতে পারি, বা এখানেই কালিদাস থেকে তিনি এক ধাপ উঁচুতে উঠে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার দৃষ্টিকোণে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কোনো একজন ব্যক্তির কথা বলছেন না, ব্যক্তির দুঃখ নিয়ে বলছেন না, তিনি সমগ্র ভারতবর্ষের চিত্র আঁকছেন। যে প্রাচীন ভারতবর্ষ ছিল, সেই একটা যুগ থেকে আজকের যে বর্তমান ভারতবর্ষ, সেইটা যে যুগ, এই 2 যুগের মধ্যে যে বিচ্ছেদ,
যে সময়ের বিবর্তনে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব কখনো মিটবে না। তার যক্ষের সাথে তার প্রিয়তমার দেখা হতো 1 বছর সময়ে, কিন্তু তাদের 1 বছরের মধ্যে মিলন হবে এটা স্বাভাবিক ছিল, অথচ এইখানে 2 যুগের কখনো মিলন হবে না। তাই একটা যুগে দাঁড়িয়ে আরেকটা যুগের কাছে কেবলমাত্র নিজের কল্পনা, নিজের আকাঙ্ক্ষা, নিজের ইচ্ছাদেরকেই পাঠানো যেতে পারে, এছাড়া কিছুই সম্ভব না, সশরীরে সেখানে যাওয়া সম্ভব না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মনে একটা বিরহ বেকুলতার সৃষ্টি হয়েছে। তিনি বারবার মনে করছেন আমরা 2 যুগের মধ্যে 2 যুগকে মেলাতে চান, তিনি এক হতে চান সবার সাথে, কিন্তু কী দুঃখ, মাঝখানে এই পৃথিবী, এই যুগ আর এই যুগের মাঝখানে একটা অনন্ত আকাশ, একটা বৃহৎ পৃথিবী যেন জেগে আছে। তা উত্তীর্ণ হওয়া কারোর পক্ষে সম্ভব না, কেবল একটা বাতাস আসছে, আর কবি সেটাই যথেষ্ট বলে মনে করেছেন, এছাড়া কিছুই না। এই হচ্ছে কালিদাসের কাব্যগ্রন্থ। এখানে প্রায় শেষ হয়েছিল কাব্যগ্রন্থের আলোচনা, কিন্তু এই পুরো যে বিষয়টা সেটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধের সামগ্রিক আলোচনা। এবার আমরা এরপরে মেঘদূত প্রবন্ধ বিষয়ে পুরো টেক্সট পড়ে বিচার করব।